notes taken by me. This call is now being recorded. এডিটোরিয়াল রিপোর্ট। নেক্সট যেটা আছে সেটা নিউজ পেপার রিপোর্ট। এই এডিটোরিয়াল রিপোর্টটা কোনটা, যেটা সম্পাদকীয় একটা রিপোর্ট লেখা হয়, যেভাবে লিখতে হয় ঠিক শেখাবো। তো এডিটোরিয়াল রিপোর্টে সাধারণত যেগুলো লিখতে দেয় সেগুলো হচ্ছে সামাজিক কোনো একটা ইস্যু তুলে সেগুলো লিখতে দেবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় অ্যাসপিরেন্টদের পক্ষে এডিটোরিয়াল রিপোর্ট লেখা অপেক্ষাকৃত শক্ত। নিউজ পেপার রিপোর্ট যেটা, সেটা জার্নালিস্টিক স্টাইলে লিখতে হয়, জার্নালিস্টিক রিপোর্ট। এই যে আমরা প্রতিদিন খবর কাগজ পড়ি, তো সেই খবর কাগজে যে ধরনের রিপোর্ট আমরা দেখতে পাই এগুলো নিউজ পেপার রিপোর্ট। নিউজ পেপার রিপোর্টে কি কি থাকবে, যেমন আগে একটা গতকাল কিছু একটা ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা রিপোর্ট লিখতে হয়। কারা লেখে? সাধারণত রিপোর্টাররা লেখে। তো একটা জার্নালিস্টিক স্টাইল আমাদের ফলো করতে হবে। এই যে নিউজ পেপার রিপোর্ট, এর সাথে এডিটোরিয়াল রিপোর্টের একটা তফাৎ আছে। নিউজ পেপার রিপোর্টের যে জার্নালিস্টিক স্টাইলটা আমরা ফলো করব বা ফলো করা হয় সমস্ত নিউজ পেপার রিপোর্টে, সেটাতে দেখবে যে জার্নালিস্টিক রিপোর্ট হয় ক্রিস্প, একদম ঝরঝরে ইংরেজিতে লেখা, কোনো আলংকারিক বিন্যাস সেখানে থাকবে না, কোনো বোম্বাস্টিক ওয়ার্ড আমরা সেখানে ব্যবহার করব না। সহজ সরল ঝরঝরে ইংরেজিতে সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করব। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, এই কাগজগুলো পড়ে দেখবে, সেখানে দেখবে একদম ঝরঝরে ইংরেজিতে লেখা আছে, কোনো সেখানে বম্বাস্টিক শব্দের কোনো ব্যবহার নাই। আর যেটা হবে সেটা হচ্ছে ব্রিফ। ব্রিফ হবে, একদম টু দ্য পয়েন্ট। অর্থাৎ কোনো বাজে কথা লেখবার জায়গা নেই, যা যা আমাদের ইনফরমেশান আছে সেই ইনফরমেশান দিয়ে ব্রিফ টু দ্য পয়েন্ট একটা আনসার আমাদের লিখতে হবে নিউজ পেপার রিপোর্টে। এখন এই পিএসসি ক্লার্কশিপ মেন্সের যে পরীক্ষা, তাতে যে রিপোর্ট লিখতে হয় সেটা সাধারণত 100 থেকে 150 শব্দের মধ্যে লিখতে হবে, তার বেশি না। কোথাও ওয়ার্ড মেনশন করা নেই আমি যতদূর যা দেখলাম, কিন্তু আমি ডাব্লিউবিসিএস এর অভিজ্ঞতা দিয়ে বলছি, সেখানে যে রিপোর্ট লিখতে হয় সেখানে 150 ওয়ার্ডস, তার বেশি না। তো এই 100 to 150 ওয়ার্ডসের মধ্যে অনেক ইনফরমেশন প্যাক করে লেখা খুব একটা সোজা জিনিস কিন্তু নয়। কেন নয়? ইনফরমেশন দিতে দিতে বেশিরভাগ মানুষের একটা, তোমাদের মধ্যেও হয়তো কয়েকজনের থাকবে, কমপ্লেক্স সেন্টেন্স লেখার একটা টেন্ডেন্সি থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স, কোনগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স বলে? যেখানে হুইচ, হোয়ার, ওয়েন, এই একগাদা এই ধরনের অ্যান্টিসিডেন্ট যোগ করে ক্লজের পর ক্লজ যোগ করে যেখানে সেন্টেন্স গঠন করা হয় সেগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্স অ্যাভয়েড করতে হবে। যখন তোমরা ট্রান্সলেশন করবে, যখন তোমরা রিপোর্ট লিখবে, প্রেসি লিখবে, তখন তোমরা কমপ্লেক্স সেন্টেন্স অ্যাভয়েড করবে। কমপ্লেক্স সেন্টেন্স লিখলে কি হবে? সেন্টেন্সটা চওড়া হতে আরম্ভ করবে। সেন্টেন্স চওড়া হতে হতে দেখবে তুমি খেই হারিয়ে ফেলেছো। তোমার প্রথমে একটা সাবজেক্ট বসে আছে, একদম শেষে একখানা ভার্ব বসাচ্ছ, সাবজেক্ট ভার্ব কনজুগেশনে ভুল হয়ে যাবে, সেন্টেন্সের খেই হারিয়ে ফেলবে, সেন্টেন্স কনস্ট্রাকশন ভুল হবে। সুতরাং কমপ্লেক্স সেন্টেন্স লেখার কোনো মানে নেই। তুমি সিম্পল সেন্টেন্সে সঠিক ইংরেজিতে যদি লিখে আসতে পারো, পরীক্ষক এমনি খুশি হবেন। কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে পরীক্ষককে চমকে দেবো এই ভাবনা নিয়ে যদি কমপ্লেক্স সেন্টেন্স লিখতে গিয়ে গুলিয়ে ফেলো বা ছড়িয়ে ফেলো, তাহলে তাতে তোমার মাইনাস পয়েন্ট। সুতরাং আমরা কমপ্লেক্স সেন্টেন্স অ্যাভয়েড করব। ক্রিস্প, ব্রিফ, টু দ্য পয়েন্ট লিখবো, কোনো আলংকারিক বিন্যাস রাখবো না। 150 ওয়ার্ডসের মধ্যে যখন আমাদের কোনো একটা রিপোর্ট বেঁধে ফেলতে হবে, তার মানে হচ্ছে আমাদের বাজে কথায় কোনো খরচা করা যাবে না। অর্থাৎ প্রতিটা শব্দ ইজ ভ্যালুয়েবল, এভরি ওয়ার্ড কাউন্টস। তাহলে প্রতিটা শব্দ যখন ভ্যালুয়েবল, তখন আমাদের এই কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু লম্বা লম্বা সেন্টেন্স, ওইগুলো আমরা অ্যাভয়েড করলে অনেকটা আমাদের শব্দ সাশ্রয় হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। নিজের আবেগে লাগাম লাগাতে হবে, কতটুকু লিখবো আর কোনটা লিখবো না সেটাও আমাদের জানতে হবে। তো এই নিউজ পেপার রিপোর্টের যে জার্নালিস্টিক স্টাইল, অর্থাৎ একটা কিছু ঘটেছে, সেই ঘটনাটাকে আমরা রিপোর্ট করছি, এইটা নিউজ পেপার রিপোর্টে। আর এডিটোরিয়াল রিপোর্টে যা আসে সেটা হচ্ছে কোনো একটা সামাজিক একটা সমস্যা, সেই সামাজিক সমস্যার ওপরে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে। সেই সামাজিক সমস্যা
সমাধান করবার জন্য আমাদের কি কি উপায় আছে, সরকার কি করছে, এই সমস্ত জিনিস তুলে ধরতে হবে। সেখানে আলংকারিক বিন্যাস দেখাবার জায়গা আছে। এইখানে দেখো, তোমাদের দেখাই যে আমাদের সামনে এখন যে প্রশ্নপত্রটা আছে, এডিটোরিয়াল রিপোর্টে বলছে করোনা ভাইরাস ইনফেকশন সারা দেশে ছড়িয়ে পড়েছে, রাইট এ রিপোর্ট অন দ্য প্রিকশনারি মেজার্স টেকেন বাই দ্য শপস অ্যান্ড মার্কেটস। অর্থাৎ কী কী নেওয়া হচ্ছে, স্টেপ নেওয়া হচ্ছে তোমার এরিয়াতে সেইগুলো বন্ধ করবার জন্য। এখানে একটা জিনিস আমি তোমাদের বলি, এই দেখো ইন ইয়োর এরিয়া, এই জিনিসটার দিকে লক্ষ্য দাও। ইন ইয়োর এরিয়া বলতে গিয়ে যখন তুমি কোনো রিপোর্ট লিখবে, লেটার লিখবে, যাই করো না কেন, প্রশ্নপত্রে দেখবে লিখে দেওয়া থাকে যে কোনোভাবেই নিজের আইডেন্টিটি, নিজের অ্যাড্রেস তুমি পরীক্ষার খাতায় লিখবে না। যদি এটা অন্তত আমি বিএসসি ক্লার্কশিপের এই সমস্ত পরীক্ষা আমি দিইনি, কিন্তু বিসিএস এর যে প্রশ্নপত্র থাকে, সেই বিসিএস এর প্রশ্নপত্রে কিন্তু পরিষ্কার বলে দেওয়া থাকে যে কোনোভাবেই নিজের নাম, কোনোভাবেই নিজের ঠিকানা, তুমি কোথা থেকে আসছো, বা কোনো কিছু যা তোমার আইডেন্টিটিকে রিভিল করে, এরকম কিছু লেখা যাবে না। তাহলে -10% বিসিএসে আছে, আর এখানে হয়তো -10 করতে পারে, খাতা পর্যন্ত ক্যান্সেল হয়ে যেতে পারে। সুতরাং নিজের এরিয়া, তোমার বাড়ি যে কোনো জায়গা হতে পারে, হুগলি হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, মালদা হতে পারে, যেখানে হতে পারে, তুমি তোমার এরিয়া বলতে XYZ ABC এই সমস্ত দেবে, কাল্পনিক একটা জায়গার নাম দেবে, ABC XYZ এই সমস্ত। তোমার এরিয়া বলতে তুমি তোমার এরিয়ার নাম লিখে দিলে, ডু নট ডু ইট, ইটস এ কমপ্লিট নো নো। নিজের এরিয়ার নাম লিখবে না, নিজের নাম লিখবে না, খবরদার না। ওরা দেখতে চায় যে তুমি ফরম্যাটটা ঠিক মতো জানো কি না, যে এডিটোরিয়াল রিপোর্ট কীভাবে লিখতে হয় আর নিউজ পেপার রিপোর্ট কীভাবে লিখতে হয়। চাকরি পাওয়ার পর এই রিপোর্ট তোমাদের প্রচুর লিখতে হবে, রিপোর্ট, প্রেসি এই সমস্ত অনেক বানাতে হবে। সুতরাং এই জন্যেই পরীক্ষা এইগুলো জানতে চাইছে। নিজের তোমার ফরম্যাটটা তুমি জানো কি না, লিখতে পারো কি না, সেইটা দেখা হচ্ছে। তুমি কোন এরিয়ায় থাকো জানার কোনো প্রয়োজন নেই পরীক্ষকের, তো নিজের আইডেন্টিটি রিভিল করবে না। আমরা সাধারণত কী করি, লিখতে লিখতে লেখার ফ্লোতে আমরা লিখে দিই কোন এরিয়া, তারপর কী করি সেটাকে একদম বিচ্ছিরিভাবে কাটি। পরীক্ষার হলে মানে খাতায় ওই রকম কাটাকুটিটা অ্যাভয়েড করতে হবে। এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করো, মাথায় ঢুকিয়ে নাও নিজের এরিয়া মানে XYZ বা ABC, নিজের এরিয়ার কথা লেখা যাবে না। 2 নম্বর ব্যাপার, আজকে আমরা এডিটোরিয়াল রিপোর্ট পড়বো না, আজকে শুধু এইটুকুই বলছি। আজকে আমরা যেটা নিউজ পেপার রিপোর্ট দেখব সেইটার দিকে এবার মনোসংযোগ করা যাক। তাহলে বোঝা গেল, এই নিয়ে কারো প্রশ্ন নিশ্চয়ই নেই যে নিজের এরিয়া, নিজের নাম এই সমস্ত পরীক্ষার খাতায় আমি রিভিল করব না, খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবে। দেখো, এবার আমরা আসল যেটা আজকে পড়বো নিউজ পেপার রিপোর্ট, সেই নিউজ পেপার রিপোর্টে আমরা মনোসংযোগ করি। কি আছে এখানে দেখা যাক। A devastating fire has broken out in the godown of a local factory. Write a report describing the incident, the firefighting efforts, and the damage caused. পরীক্ষার হলে প্রশ্ন খুব মন দিয়ে পড়তে হবে, পড়ে আমরা কোয়েশ্চেনের তলায় আন্ডারলাইন করে দেখব আমার কাছ থেকে আনসারে কি কি চাইছে, সেই জিনিসগুলো আমাকে অবশ্যই আনসারে ঢোকাতে হবে। কি কি চাইছে বলছে, একটা ডিভাস্টেটিং ফায়ার হয়েছে, একটা ভয়ানক আগুন লেগেছিল লোকাল ফ্যাক্টরিতে। দেখো, লোকাল ফ্যাক্টরি আবার বলছে, নিজের লোকালিটির নাম ঢুকিয়ে দেবে না খবরদার গোডাউনে। তো একটা গোডাউন, লোকাল ফ্যাক্টরিতে ভয়ানক আগুন লেগেছে, তার উপরে একটা রিপোর্ট লিখতে হবে। কি কি থাকবে সেই রিপোর্টে? ইনসিডেন্টের ডেসক্রিপশন থাকবে, এ দেখো বলে দিচ্ছে, ইনসিডেন্টের ডেসক্রিপশন থাকবে, ফায়ার ফাইটিং এফোর্টস অর্থাৎ সেই আগুন থামানোর জন্য কি কি চেষ্টা করা হয়েছে সেই জিনিসটা সেখানে দেখাতে হবে, অ্যান্ড দ্য ড্যামেজ কজড, কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, এই জিনিসগুলো আনসারে দেখতে চাইছে কোয়েশ্চেন পেপারে। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো আমরা একটু দাগিয়ে নেব। কেন দাগিয়ে নেব? পরীক্ষার হলে উত্তর লিখতে লিখতে একবার আমরা প্রশ্নটা পড়ি, প্রথম আমারও হতো, প্রশ্নটা পড়ে উত্তর লিখতে আরম্ভ করি, উত্তর লিখতে লিখতে আবেগে কখন ভেসে যাই, আবেগে ভেসে যাওয়ার পর দেখি যে যা, আমার 130 শব্দ হয়েই গিয়েছে, অথচ আমাকে যা যা পয়েন্ট কভার করতে বলেছিল আমি সেই সব পয়েন্ট কভার করিনি, অন্য জিনিস আমি কভার করে বসে আছি, তার জন্য আমি কোনো নাম্বার পাবো না। এই জন্য বারবার এই যে আমি বলছি যে এই যে দাগিয়ে নেওয়া,
এতে আমার চোখের সামনে বারবার ভাসবে যে আমাকে কি কি পয়েন্ট কভার করতে হবে, না হলে কিন্তু নাম্বার কমে যাবে। তাহলে দেখা যাক আমরা এটাকে কিভাবে এই যে আনসারটা আমরা এটাকে কিভাবে ট্যাকেল করব। এখন অবধি এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? ঠিক আছে, বেশ, না স্যার। দেখা যাক। বলো। ও, প্রশ্ন নেই, ঠিক আছে, বেশ। তাহলে স্যার যখন বলছি নিউজ কোনটা পেপার রিপোর্ট এডিটোরিয়াল লিখবো, রিপোর্ট আর নিউজ পেপার হ্যাঁ, রিপোর্ট কি করে বুঝবো স্যার? কি করে মানে এই বুঝবো? লাস্টের সেকেন্ড আচ্ছা, কোশ্চেনটা আমরা যে স্যার নিউজ মাধ্যমিকে, পেপার রিপোর্ট বললেন এটা কি? আচ্ছা মাধ্যমিকে দেখবে আমরা যখন মাধ্যমিক দিয়েছি তখন মাধ্যমিকে আসতো এই নিউজ পেপার রিপোর্টে কিছু প্রম্পটস দেয়া থাকতো, যে প্রম্পটসগুলো আমরা এখন পাবো না। যেমন এখানে বলেছে ডিভাস্টেটিং ফায়ার, তাই তো? এছাড়া যদি দেয়া হতো প্রম্পটে, অনেক সময় আমাদের তা আসতেই পারে, সেটা নিয়েও আজকে আলোচনা করবো। যেমন হচ্ছে ধরো ব্যাংক রবারি, তারপর ধরো কোথাও হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। তাহলে এই যে ঘটনা, এই ঘটনাগুলো এক একটি বিচ্ছিন্ন ঘটনা, এই বিচ্ছিন্ন ঘটনার ওপর যখন তোমাকে এক একটা রিপোর্ট লিখতে বলা হচ্ছে, এগুলোই নিউজ পেপার রিপোর্ট, জার্নালিস্টিক স্টাইলে এগুলো লিখতে হবে। যেমন একটা আগুন লেগেছে, কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু, করোনা নিয়ে যদি তোমায় লিখতে বলে, চাইল্ড ম্যারেজ নিয়ে লিখতে বলে, তোমাকে যদি উইমেন সেফটি নিয়ে, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, এয়ার পলিউশন, এই সমস্ত টপিক নিয়ে যদি তোমাকে লিখতে বলে, তাহলেই সেগুলো এডিটোরিয়াল রিপোর্ট হয়ে যাচ্ছে। এগুলো এক একটা সামাজিক সমস্যা, এর তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তখন ওইগুলোকে এডিটোরিয়াল স্টাইলে আমাদের লিখতে হবে। আহামরি তফাৎ যে বিশাল কিছু আছে তা নয়, শুধু ওই তফাৎ হচ্ছে জার্নালিস্টিক স্টাইল অফ রাইটিং। জার্নালিস্টিক স্টাইল অফ রাইটিংয়ে আসছি আমরা, সেটা যে কী কী মানে কী সেন্সটা ঠিক কি আমরা নিউজ পেপার রিপোর্টের সেন্সটা আমরা কীভাবে ধরবো ইত্যাদি। তো দেখো আমরা যখন মাধ্যমে দিতাম তখন এই স্যার ধরনের রিপোর্টের অনেক, এক মিনিট, স্যার এই একটা ধরনের কথা বলছি। রিপোর্টে, এক মিনিট দাঁড়াও, আমি বলে নিই এটা জাস্ট, তারপর আমি আসছি প্রশ্নের জন্য। যখন আমরা মাধ্যমিক দিতাম তখন অনেক প্রম্পট দেওয়া থাকতো। এগুলো কীরকম প্রম্পট দেওয়া থাকতো? ধরো ফায়ার, লোকাল ফ্যাক্টরি, আশা করি মনে পড়ছে, এরকম থাকতো টেস্ট পেপারে। হ্যাঁ, তারপর হচ্ছে লোকাল ফ্যাক্টরি, অ্যারাউন্ড 12, 5 ডেড, 10 ইনজিওর্ড, ফায়ার ফাইটার্স arrived, fire under control, এরকম ধরনের কিছু প্রম্পট দেওয়া থাকতো, যে প্রম্পট কিন্তু এখন দেওয়া থাকবে না। অর্থাৎ এই প্রম্পটের জায়গাটা তোমাদেরকে কিন্তু কল্পনা করতে হবে। তোমাকে শুধু একটা আগুন লেগেছে একটা জায়গায়, সেই ঘটনার কথা বলা হয়েছে, রিপোর্টটা লেখার জন্য বাকি যা জিনিস, যা মাল মশলা, সেগুলো তোমাকে নিজেকে কল্পনা করতে হবে। এইটা কিভাবে আমরা ছকে ফেলে করব সেইটা এখন বলবো। কেউ একটা কিছু প্রশ্ন করছিলে, বলো। হ্যাঁ স্যার, বলছি যে আমি বলতে চাইছি স্যার, যখন ওই মানে ডিভাস্টিং ফ্লাড বা ব্যাংক রাবারি এসবের ক্ষেত্রে যখন আমরা যে রিপোর্টেড বাই, সেখানে কি নিজের নামটা আমরা উল্লেখ করতে পারবো না নাকি স্যার? আমি কোনটা একটু বুঝতে না, পারি। কোথাওই নিজের নাম উল্লেখ করা যাবে না, কোনোভাবেই নিজের নাম উল্লেখ করা যাবে না, নিজের আইডেন্টিটি কোনোভাবেই বলছিলাম উল্লেখ করা যাবে না। ঠিক আছে স্যার। এই যে হ্যালো হ্যালো বলো। বলছি স্যার, এই যে লোকাল এই যেমন এক্ষুনি দেখলাম ওই রিপোর্ট রাইটারটা, তো ওখানে কি এক্স ওয়াই জেড এবিসিডি এরকম দিল তো এই লোকালিটি নাকি? হ্যাঁ, ওই রকমই দেবে। তোমার কথাগুলো খুব ভেঙে ভেঙে এলো, হ্যাঁ ওই রকমই দেবে। কিভাবে করবে আমি তোমাদের সামনে একটা রিপোর্ট লিখে দেখাবো, অত চাপ নিও না। আজকে তোমাদের ক্লাসে আমি তোমাদের সামনেই একটা রিপোর্ট, এই রিপোর্টটাই লিখে দেখাবো। তার আগে রিপোর্টটা কিভাবে তোমরা কিভাবে ট্যাকেল করবো রিপোর্টটা, সেটা আগে আমাকে দেখাতে দাও। তোমাদের সামনে পুরোটাই দেখাবো, আর প্রশ্ন করবার যথেষ্ট সুযোগ দেবো। পুরোটাই লিখে দেখাবো, কোনো প্রশ্ন থাকবে না। তো দেখো, এরকম আমরা মাধ্যমিকে যখন পড়তাম
এই রে কোথায় গেল, তো তখন এরকম কিছু প্রম্পট আমাদের থাকতো। এখন কিন্তু প্রম্পট থাকবে না। কি আছে দেখো, ওই যে বললাম, আরেকবার প্রশ্নটা আমরা পড়ি। প্রশ্ন বারবার পড়তে হবে। মনে হতে পারে এতবার প্রশ্ন কেন পড়ছে রে বাবা, ওইটুকু তো প্রশ্ন, কিন্তু প্রশ্ন বারবার পড়তে হবে। তো দেখো, devastating fire has broken out in the godown of a local factory. Write a report describing the incident. এখন এই যে ইনসিডেন্টটা তুমি ডেসক্রাইব করবে, এটা সম্পূর্ণ নিজের মন থেকে, নিজের মনের কল্পনা দিয়ে তোমাকে ভরাট করে ইনসিডেন্টটা ডেসক্রাইব করতে হবে। কিভাবে ডেসক্রাইব করব সেটাই আসছি। ফায়ার ফাইটিং এফোর্ট, সেটাও তোমাকে ডেসক্রাইব করতে হবে, কোথাও বলে দেওয়া নেই। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও তোমাকে, চোখের সামনে যে আগুন লেগেছে, আগুন লাগার পর থেকে কি কি হলো, পুরো জিনিসটাকে তোমাকে সাজিয়ে লিখতে হবে। সুতরাং প্রম্পট যেটা আমরা মাধ্যমিকে পেতাম, সেই প্রম্পট কিন্তু আমরা আর পাবো না। নেক্সট তাহলে আসি। দেখো, একটা নিউজ পেপার রিপোর্ট, আমরা যখন নিউজ পেপার পড়ি, নিউজ পেপার পড়ো তো নাকি নিউজ পেপার পড়ো না? হ্যাঁ স্যার পড়ি। বেশ, তাহলে নিউজ পেপার যখন পড়ো তখন দেখবে নিউজ পেপারের যে কলামগুলো আছে একদম খুদি খুদি লেখা, একবারে প্যাকড অক্ষরে থাকে। এই যে নিউজ পেপার, এর কাজই হচ্ছে কম সময়ে, কম জায়গায় বেশি ইনফরমেশন পাঠককে দেওয়া, এবং পাঠকের অ্যাটেনশন যেটা আছে সেই অ্যাটেনশনটা ক্যাপচার করা। একটা নিউজ পেপার তুমি হাতে তুলে নিলে, হাতে তুলে নেওয়ার পরে মানুষ নিউজ পেপার হাতে তুলে নেয় কি দেখে? হেডলাইন দেখে। তাহলে হেডলাইন যদি ঠিকঠাক না হয়, একটা ম্যারে হেডলাইন যদি হয়, তাহলে খুব স্বাভাবিক মানুষ পেপারটা হাতে তুলেই নেবে না। তাহলে ওই যে ছোট্ট ছোট্ট লেখা, সেই ছোট্ট ছোট্ট লেখার মধ্যে অবধি তা পাঠককে টেনে আনবার জন্য হেডলাইন হতে হবে ক্যাচি। এবং ওই যে ছোট্ট ছোট্ট লেখার মধ্যে পাঠক ঢুকবে, প্রথম 2-3 লাইনে যদি সে ইন্টারেস্ট না পায়, তাহলে সে ধ্যাত্তেরি বলে পরের আর্টিকেলে চলে যাবে। এটা মানুষের সাইকোলজি। তো নিউজ পেপার রিপোর্ট হতে হবে, এই জন্য আমি বারবার বলছি জার্নালিস্টিক স্টাইল অফ রাইটিংটা কি, যে আমাকে পাঠককে ক্যাপচার করে ধরে রাখতে হবে, শেষ পর্যন্ত সে পড়বে। প্রথম 2-3 লাইন এই জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম 2-3 লাইনেই আমাকে পাঠককে ক্যাপচার করতে হবে। কিভাবে সেটা হয়? এই যে নিউজ পেপারে প্রথম 2-3 লাইন হয়, সেইখানে আমরা ম্যাক্সিমাম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। কিভাবে ম্যাক্সিমাম ইনফরমেশন দেব? 1 নম্বর, হোয়াট হ্যাপেন্ড। ঠিক কি হয়েছিল? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রিপোর্টটা লিখতে বলেছে, কি হয়েছিল সেখানে? আগুন লেগেছিল। 2 নম্বর হচ্ছে হোয়ার, প্লেসটা কোথায়? প্লেসটা কোথায়? তাহলে আগুন লেগেছে কোথায়? গোডাউনে। লোকাল ফ্যাক্টরি। লোকাল ফ্যাক্টরিতে আগুন লেগে গিয়েছে। এইবার কোন এরিয়াতে সেই গোডাউনটা অবস্থিত? তুমি সেখানে একটা জিনিস যোগ করলে, কি না, এক্স ওয়াই জেড টাউন। এই এক্স ওয়াই জেড টাউনে এখানে একটি লোকাল ফ্যাক্টরি আছে, তার একটা গোডাউন আছে, সেইখানে আগুন লেগেছিল। হয়ে গেল। তাহলে একটা জিনিস তুমি যোগ করলে, কোন টাউনের কথা ইত্যাদি বলা নেই, তুমি সেটা যোগ করলে। বেশ, এবার বলছে when, কবে, কখন। তাহলে আমরা নিউজ পেপার রিপোর্টে দেখি, নিউজ পেপারে আমরা কি দেখি, যে আগের দিনের ঘটনা, অর্থাৎ কালকে ঘটে গিয়েছে, আজকে সেটা রিপোর্ট হচ্ছে। তাহলে কবে ঘটেছে? আগুন লেগেছে কবে? তো তুমি যদি এরকম একটা কিছু রিপোর্ট লিখতে যাও, তাহলে আগুন লেগেছে কবে? ইয়েস্টারডে, গতকাল। সোজা কথা, কটার সময় লেগেছে? তাহলে আমরা হয়তো বললাম যে 12 o'clock, নুন, বেলা 12টার সময়। তাহলে একদম ডট বেলা 12টায় আগুন শুরু হয়ে গেল হঠাৎ করে, এমন তো হতে পারে না। তাহলে তোমাকে কি করতে হবে? অ্যাট অ্যারাউন্ড 12 o'clock নুন, এটা সবসময় মাথায় রাখতে হবে। সময়ের আগে সবসময় অ্যাট বসে। at 8 p.m, at 9:30 o'clock,
ও ক্লক বললে তোমাকে কোন সময় সেটা বলে দিতে হবে। এই কথার অর্থ কি, ফুল ফর্ম? ও ক্লক হচ্ছে অফ দ্য ক্লক, অফ ক্লক। এটা কি শর্টে বলা হয় ও ক্লক। সময়ের আগে সবসময় অ্যাট বসবে। প্রিপোজিশন ভুলভাল লিখবে না। প্রিপোজিশনে হ্যাঁ, যদি তোমাদের অসুবিধা হয় প্রিপোজিশন বারবার পড়বে, রিভাইজ দেবে। তোমাদের একটা বইয়ের কথা আমি বলেছিলাম, যদি পারো কেনো, পিকে দে সরকারও কিনতে পারো, ডিপি ভট্টাচার্যা। লিখে দিচ্ছি এইখানে, যদি পছন্দ হয় তাহলে কিনবে। খুবই ভালো জিনিস, খুবই ভালো বই সেখানে পেয়ে যাবে। সেটা হচ্ছে ট্রেজার ট্রোভ। একটু মোটাসোটা বই, দেখে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, অনেক কিছুই সেখানে আছে। বাই ডিপি ভট্টাচার্যা। যারা বিসিএস দিচ্ছ তাদেরও খুব কাজে লাগবে, মিসেলেনিয়াস যদি দাও তাতেও কাজে লাগবে। খুবই ভালো বই। যারা পিকে দে সরকার পড়ছো দে ক্যান কন্টিনিউ, কোনো অসুবিধা নেই। আমি পিকে দে সরকার কিছু খারাপ বলছি না, বাট আমি এই বইটা ফলো করতাম, ট্রেজার ট্রোভ। খুবই ভালো বই, একটু মোটাসোটা বই আছে। আচ্ছা, তাহলে হোয়েনে কখন ঘটেছে, কটার সময় ঘটেছে, অ্যারাউন্ড মানে 12টা নাগাদ। আমরা যখন নিউজ পেপার পড়ি দুপুর 12টা নাগাদ হঠাৎ সেখানে আগুন লেগে গেল, তাহলে এই অ্যাট অ্যারাউন্ডটা আমাদের বলতে হবে। চেষ্টা করবো এই অ্যারাউন্ডটা ঢোকাবার, কারণ ডট 12টায় ঠিক আগুন লেগে গেল সে শুনতে খুব অদ্ভুত লাগে। আবার তুমি এরকম যদি লেখো অ্যাট 12:17, ঠিক 12:17 আগুন লেগে গেল, অদ্ভুত শুনতে লাগে। তাহলে 12টা নাগাদ, এটা বোঝাতে আমরা অ্যাট অ্যারাউন্ড ব্যবহার করব। এই গেল 3 নম্বর। এবার 4 নম্বরে আসি। তাহলে কি ঘটেছে, হোয়াট হলো, হোয়েন হলো, ওয়্যার হলো। 4 নম্বরে এবার আমরা বলবো হচ্ছে হাউ। তাহলে এই এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম, যে প্রথম 2-3 লাইনে আমরা ম্যাক্সিমাম ইনফরমেশন দেব, এই 3টে জিনিস আমরা প্রথম 2-3 লাইনে অবশ্যই দিয়ে দেব। হোয়াট, ওয়্যার, ওয়েন। কি ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে, এইটা আমরা প্রথম 2-3 লাইনের মধ্যে অবশ্যই দিয়ে দেবো। এই প্রথম 2-3 লাইনের মধ্যে আরো কিছু ঢোকানো যায়, সেটা রিপোর্ট লেখার সময় আমি তোমাদের দেখাবো। কিন্তু ম্যাক্সিমাম ইনফরমেশন দিয়ে, যেমন বাবা তাই নাকি অমুক জায়গায় অমুক সময়ে হঠাৎ এরকম আগুন লেগেছে অমুক জায়গায়, তাহলে এই দিয়ে রিপোর্ট, আমাদের নিউজ পেপার রিপোর্ট শুরু। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর লাইন। এরপর আমরা ঢুকছি হচ্ছে রিপোর্টের যে বডি, সেই বডিতে হাউ, কিভাবে হলো। দেখো আমরা যখন প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম, সেই প্রশ্নে কি আছে যে ডেসক্রাইব দ্য ইনসিডেন্ট। তাহলে ডেসক্রিপশন অফ ইনসিডেন্ট। এইখানে তুমি তোমার কল্পনার ঝুলি খুলে দেবে একদম, কবি কি কল্পনায়। হ্যাঁ, ডেসক্রিপশন অফ দ্য ইনসিডেন্ট, সেটা এখানে কিটা পড়ে গেল, ডেসক্রিপশন অফ দ্য ইনসিডেন্ট। ডেসক্রিপশন অফ দ্য ইনসিডেন্ট। এইখানে চোখ বন্ধ করে তোমাকে ভাবতে হবে ঠিক কি কি ঘটলো। আমরা যখন রিপোর্টটা লিখবো পরপর সেইখানে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে একটা কিভাবে মানে একটা ঘটনাকে কিভাবে কল্পনা করতে হয়। কিভাবে কল্পনা করব তোমাদের সামনে আলোচনা করি। একটা আগুন লাগলে কি হতে পারে, এই যে আগুন লাগলো, এখানে আগুনটা লাগাবার সুবিধার জন্য আমরা কি করব, লোকাল ফ্যাক্টরি বলেছে, কিসের ফ্যাক্টরি বলেছে, কিসের ফ্যাক্টরি বলেনি। একটা আগুন কিভাবে লাগতে পারে, কি কি মনে হয় তোমাদের, একটা একটা আগুন কি লাগতে পারে। একটা একটা আগুন লাগতে পারে হচ্ছে ধরো ইলেকট্রিক শর্ট সার্কিট, সেই কারণে আগুন লাগতে পারে। অয়েল লিকের কারণে আগুন লাগতে পারে। আর একটা ভেরি ভেরি কমন, গ্যাস লিকের কারণে আগুন লাগতে পারে। হুম। আর কি হতে, ইনফ্লেমেবল সাবস্ট্যান্সেস, সেখানে দাহ্য পদার্থ কিছু একটা। তাহলে আমরা আগুন লাগাবার সুবিধার্থে বলি যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে গেল, আগুন শুরু হলো ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে। এবং ওই ফ্যাক্টরিটা কিসের ফ্যাক্টরি তো বলা নেই, তো সেটাকে আমরা দাহ্য পদার্থের কিছু একটা ফ্যাক্টরি করে দিই। কি করা যেতে পারে, এখন কালী পুজোর সিজন জাস্ট শেষ হয়েছে, তাহলে আমরা ওটাকে ক্র্যাকার ফ্যাক্টরি করে দিই, আতশবাজি।
তাহলে আতশবাজি যোগ দিলাম। এইগুলো আমরা যোগ করতেই পারি। তাহলে আগুন লাগাবার সুবিধার্থে আমরা ইলেকট্রিক শর্ট সার্কিট দিয়ে আগুনটা শুরু করলাম, ইনফ্লেমেবল সাবস্ট্যান্সের ফ্যাক্টরি করে দিলাম, ক্র্যাকার ফ্যাক্টরি, সেইখানে আমরা আগুন লাগালাম। আগুন লাগলে কি হবে? এইরকম একটা ইনফ্লেমেবল সাবস্ট্যান্স, সেখানে ইলেকট্রিক শর্ট আগুন শুরু হলো। তারপর সেই আগুন যখন এই দাহ্য পদার্থে পৌঁছলো, বিশাল বিস্ফোরণ হলো। সেই বিশাল বিস্ফোরণে ছাদ উড়ে গেল, দেওয়াল ধসে পড়লো, সেই দেওয়ালে চাপা পড়ে কিছু মানুষ মারা গেল, কিছু মানুষ আহত হলো। তারপর স্থানীয় লোক সঙ্গে সঙ্গে ছুটে এলো, তাদেরকে ওই ধ্বংসস্তূপ তারা সঙ্গে সঙ্গে দমকলে খবর দিল। দমকল খুব দ্রুত সেখানে এসে জলকামান নিয়ে ঝাঁপিয়ে পড়লো এবং ওই ধ্বংসস্তূপ থেকে লোকজনকে টেনে বার করলো। যাদেরকে পারলো তাদেরকে হসপিটালে তাড়াতাড়ি পৌঁছালো এবং কিছু সময়ের মধ্যে আগুনের সঙ্গে যুদ্ধের পরে আগুন নিভে গেল। কয়েকজন যারা হসপিটালে গিয়েছিল তাদের মধ্যে কয়েকজন হয়তো মারা গেল। এই হচ্ছে টোটাল একটা আগুন লাগা, যেখানে একটা ভয়ানক এরকম আগুন লেগেছে, ডিভাস্টেটিং ফায়ার বলেছে। তাহলে সেইখানে আমরা নিশ্চয়ই ওটাকে বিসলারি জলের ফ্যাক্টরি করতে পারি না, আমাদের ক্র্যাকার ফ্যাক্টরি করতে হবে, মানে যেখানে একদম দাহ্য পদার্থ সেখানে মজুত আছে, এই ধরনের কিছু একটা। তাহলে এইভাবে আমরা জিনিসটাকে সাজাতে পারি, কিছুই না, কমন সেন্স ছাড়া আর কিচ্ছু না। চোখের সামনে ভাবতে হবে, একটা যদি ব্যাংক রবারি হয়, তাহলে ব্যাংক রবারিতে কি হতে পারে? তাহলে ধরো একটা ব্যাংক রবারি হচ্ছে, ব্যাংক রবারির টাইমিং তোমরা হয়তো টাইমিংটাকে ঠিকঠাক দিতে হবে, যে দুপুর 2:30-টের সময় যখন লোকজনের লাঞ্চ টাইম চলে, এমন সময় সেখানে ব্যাংক ডাকাতি হলো, কোন ব্রাঞ্চে ব্যাংক ডাকাতি হলো, কতজন লোক সেখানে ছিল, কত টাকা নিয়ে পালালো। তাহলে আর যদি এটা ব্যাংক ডাকাতির একটা মানে রিপোর্ট হতো, তাহলে আমরা হোয়াট হ্যাপেন্ডে ওইখানে কি দিতাম, যে সেইখানে অমুক দিন অমুক সময় অমুক ব্রাঞ্চে এতজন লোক ঢুকে সশস্ত্র অবস্থায় ব্যাংক ডাকাতি করে এবং আনুমানিক এত লক্ষ টাকা সেখান থেকে নিয়ে, বা কোটি টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইবার তারপর তোমাকে বলতে হবে হাউ, কিভাবে সেই ব্যাংক ডাকাতি হলো। দুপুর 2:30-টের সময় তুমি একটা কল্পনা করো, চোখের সামনে ভাবতে হবে যে মুখে কালো মাস্ক পরা লোক, তারা একটা সাধারণত তো এখন ডাকাতেরা এখন বড় লোক, তারা স্করপিও নিয়েই আসে, যে কালো স্করপিও চেপে তারা এলো, তাদের হাতে অস্ত্রশস্ত্র ছিল, তারা গার্ডকে ধরাশায়ী করে ফেললো। তারপর তারা সকলের মাথায় বন্দুক ঠেকিয়ে 2-4টে ফায়ার করে সমস্ত টাকা ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে, তারপর শূন্যে ফায়ার করতে করতে সেই গাড়ি চেপে চলে গেল। গাড়ির কোনো নাম্বার প্লেট ছিল না। এরপরেই সঙ্গে সঙ্গে থানাতে খবর দেওয়া হয়, থানার অফিসাররা আসে এবং থানার তৎপরতায় হয়তো গ্যাংয়ের 5 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, 2 জন পলাতক, খোঁজা হচ্ছে। এই হচ্ছে কথা, এই হচ্ছে হাউ, কিভাবে হলো। যদি রোড অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিভাবে সাজাবে, যে একটা লরির সাথে একটা ভ্যানের ধাক্কা লেগেছে, সেখান তারা রং সিগন্যালিং হোক, কি কারণে ধাক্কা লেগেছে সেটা একটা কারণ দিতে হবে, ঠিকঠাক যুক্তিসঙ্গত কারণ দিতে হবে। যেমন আমরা একটা লিস্ট করলাম যে কিভাবে কিভাবে আগুন লাগতে পারে, কি কি কারণে ধাক্কা লাগে, ওভার স্পিডিংয়ের কারণে, ভুলভাল দিক থেকে কি বলবো ওভারটেকিংয়ের কারণে, তারপর হচ্ছে ব্লাইন্ড টার্ন, হ্যাঁ সেইখানে ব্লাইন্ড টার্ন নেওয়ার ফলে, এই সমস্ত কারণে করতে গিয়ে হেড অন কলিশন হয়েছে, হেড অন কলিশনে এতজন মারা গিয়েছে, এতজন আহত আছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এইটি হচ্ছে কথা। এইভাবে তোমাকে সাজাতে হবে হাউ। ডেসক্রিপশন অফ দ্য ইনসিডেন্ট নিউজ পেপার রিপোর্টের সব থেকে সুন্দর জায়গা, যেখানে তুমি তোমার কল্পনা দিয়ে এবং নিউজ পেপারের রিপোর্টিংটাকে কত সুন্দরভাবে, পাঠক তো উপস্থিত ছিলেন না সেখানে, তাহলে পাঠককে সেই মজাটা দিতে হবে যে আপনি উপস্থিত ছিলেন না, কিন্তু শুনুন কিভাবে কি হলো, যে এইখানে এরকম আগুন লাগলো, ছাদ উড়ে গেল ভয়ানক বিস্ফোরণে, এরপর দেওয়াল খসে পড়ে গেল, তাতে লোকে চাপা পড়লো, সে কি অবস্থা ভয়ানক। এইটা পাঠককে এর মধ্যে ইনভলভ করতে হবে। তাহলে এইটি সব থেকে সুন্দর জায়গা, যেখানে সব থেকে বেশি নাম্বার উঠে আসবে, সোজা কথা। তাহলে বোঝা গেল। নেক্সট এইখানে আমাদের এইখানে যোগ করতে হবে, অলরেডি সেটা আমরা বলে দিয়েছি, সেটা হচ্ছে 5 নম্বর, হচ্ছে হাউ মেনি। হাউ মেনি কি না, হাউ মেনি পিপল ওয়্যার injured, missing, or dead, এটা যোগ করতে হবে। তাহলে মোটামুটি এই এখন যেটা তোমার সাথে আলোচনা হলো, প্রত্যেকটা নিউজ পেপার রিপোর্ট এই ছকে আমরা ফেলতে পারবো। কি ছক না, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ অ্যান্ড হাউ মেনি।
এই ছকে আমাদের ফেলতে হবে। প্রথম 2-3 লাইনে আমরা হোয়াট, ওয়্যার, ওয়েন এই দিয়ে পাঠককে ক্যাপচার করব, তারপর পাঠককে একটা ভিভিড ডেসক্রিপশন দেব যে কি কি হয়েছিল, এবং এই পুরোটাই করব হচ্ছে আমরা, যেহেতু গতকাল ঘটেছে, তোমাদের আমি বলেছিলাম টেন্স খুব ইম্পর্টেন্ট জিনিস। টেন্স কি? কাল। সবার জানা আছে, ছোট্টবেলা থেকে আমরা টেন্স পড়ে আসছি, কিন্তু মানুষের সব থেকে বেশি গ্রামাটিক্যাল মিস্টেক হয় এই টেন্স। এই টেন্সে বাবু কোনো রকম মিস্টেক করা যাবে না। গোটা রিপোর্টটা, যেহেতু এই গোটা ঘটনা ঘটে গেছে কবে? ইয়েস্টারডে, গতকাল, গত, চলে গিয়েছে, অতীত। তাহলে এই টেন্স ইয়েস্টারডে যেহেতু, আমরা সেহেতু সিম্পল পাস্ট, এই পাস্ট টেন্সে আমরা গোটা রিপোর্টটা লিখবো। বহু খাতা চেক করতে গিয়ে হ্যাঁ আমি দেখেছি যে যখন লোকজন এই রিপোর্ট লিখছে তখন দেখছি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সমস্ত মিশিয়ে একটা জগা খিচুড়ি ভয়ানক একটা তৈরি করছে। এটা করা যাবে না, পুরোটাই পাস্ট টেন্সে লিখতে হবে। কেন পাস্ট টেন্সে লিখবো তার যুক্তিও দিচ্ছি। গোটা ঘটনাটাই ঘটে গেছে গতকাল, যা হয়েছে সবই গতকাল, তাহলে আমরা পুরোটাই পাস্ট টেন্সে লিখবো, কোনো রকম প্রেজেন্ট টেন্সে লেখার জায়গা নেই। যেখানে প্রেজেন্ট টেন্সে লেখার জায়গা আছে সেটাও আমি বলে দেবো যে এই জায়গায় প্রেজেন্ট টেন্স লিখতে হবে, বাকি সমস্তটা পাস্টে লিখতে হবে। তো এটা মাথা থেকে ভুলে গেলে চলবে না। হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ মেনি ইত্যাদি যা লিখবো সবই পাস্ট টেন্সে। ক্লিয়ার? টেন্স গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। নেক্সট, যখন আমরা এই পুরোটা হয়ে গেল, পুরোটা হয়ে যাওয়ার পরে আমরা একজনের কারো একটা স্টেটমেন্ট দেব, এবং এই স্টেটমেন্টটা দেব হচ্ছে ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ নিশ্চয়ই জানো। ডিরেক্ট স্পিচ কি? অর্থাৎ আমি তোমাকে একটা কিছু কথা বললাম, সেই কথাটা তুমি হুবহু কাউকে একটা গিয়ে বলছো, জানিস ও আমাকে বলল যে এই এই ব্যাপার। সেটা একদম তুমি কোট করে বলছো, আবার মুখের কথা কোট করে বলছো, সেটি হচ্ছে ডিরেক্ট স্পিচ। যেমন সুভাষচন্দ্র বসু বলে গিয়ে যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব, বহুকাল আগে বলেছেন। তাহলে এটা ডিরেক্ট স্পিচে যখন বলা হবে তখন উনি মুখের কথা ঠিক যা বলেছেন সেইটি আমরা যদি ডিরেক্ট এই ডাবল কোটেশন মার্কস এর মধ্যে দিই, ডাবল কোটেশন মার্কস, তখন সেইটি হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর যা কিছু আমরা বলি যে জানিস ও বললো এই এই, যখন আমরা কোট করি না, নিজের ভাষায় একটা কিছু বলছি, সে একটা কিছু বলেছে, আমি সেইটা নিজের ভাষায় একটা কিছু বলছি, উদ্ধৃত করছি না তার কথা, কোট করছি না, তখন সেটি ইনডাইরেক্ট স্পিচ। অনেক সময় তোমাদের থেকে ভুল হয় এই ডাবল কোটেশন মার্ক আর সিঙ্গেল কোটেশন মার্ক। ডিরেক্ট স্পিচে কখনো সিঙ্গেল কোটেশন মার্ক হবে না। যেমন আমি একটা উদাহরণ দিয়েই দিই, এত কিছু বলা হচ্ছে যখন। যেমন সেটা হচ্ছে ধরো একটা কোনো টার্ম, যে টার্মটা, বা একটা বইয়ের নাম, যেমন কেউ একটা বই লিখছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি। গীতাঞ্জলি, এই যে গীতাঞ্জলি আমি নামটা লিখছি, এটা কিন্তু আমি সিঙ্গেল কোটেশন মার্কস এর মধ্যে লিখছি। এবার এই গীতাঞ্জলি থেকে যদি আমরা একটা কোনো গান কোট করি, আর সেই গানটা যদি একটা মানে এরকম এত বড় একটা লাইন হয়, সেই গানটা যদি আমি কোট করি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে, তাহলে অমনি সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে হচ্ছে ডাবল কোটেশন মার্কের মধ্যে। এই হচ্ছে তফাৎ। যখন আমি একটি গোটা বাক্য বা একটা ফ্রেজ, 3 বা ততোধিক শব্দের সমষ্টি মিলে একটা ফ্রেজ হয়, যখন সেইগুলো আমরা কোট করব ডিরেক্টলি, তখন আমরা ডাবল কোটেশন মার্ক ব্যবহার করব। আর যখন শুধু বইয়ের নাম, কোনো জাস্ট একটা শব্দ আমরা তুলে ধরছি, তখন আমরা সিঙ্গেল কোটেশন মার্ক ব্যবহার করব। ডিরেক্ট স্পিচে খবরদার সিঙ্গেল কোটেশন মার্ক ব্যবহার করবে না, অত্যন্ত খারাপ অভ্যাস, নাম্বার কাটা যাবে, মানে একদম প্রেস্টিজ পাংচার। সো ডোন্ট ডু ইট, এটা মাথায় রাখবে। তাহলে আমরা একটা স্টেটমেন্ট দেব ডিরেক্ট স্পিচে। কিরকম স্টেটমেন্ট দেব? দেখবে নিউজ পেপার রিপোর্টে অনেক সময় লেখা থাকে, এই ধরো এই ব্যাংক ডাকাতির কথাই বলি, বা এই যে আমরা ডিভাস্টেটিং ফায়ার বলছি, বা ব্যাংক ডাকাতি, যাই হোক, ব্যাংক ডাকাতি দিয়ে শুরু করলাম, ব্যাংক ডাকাতিই বলি। তাহলে ব্যাংক ডাকাতি যখন হলো, ব্যাংক ডাকাতি হয়ে যাওয়ার পর 5 জন ছিল, 3 জন ধরা পড়লো, 2 জন পলাতক আছে, কার কথা সেখানে স্টেটমেন্ট করা হয়?
ব্যাংক ডাকাতি হয়েছে, সেখানে নিশ্চয়ই আমরা সিএম গিয়ে সেখানে, সিএম ম্যাডাম গিয়ে সেখানে কোনো স্টেটমেন্ট নেবেন না, বা কোনো একজন মিনিস্টার তিনি নিশ্চয়ই ওখানে গিয়ে স্টেটমেন্ট করবেন না, তাই তো? কে স্টেটমেন্ট করবে? লোকাল থানার লোকাল ওসি হতে পারে, যদি কলকাতার মধ্যে বিশাল বড় কোনো ঘটনা ঘটে থাকে সেখানে পুলিশ কমিশনার, লোকাল ওসি করতে পারো। তুমি যদি আরো এক ধাপ একদম ভয়ানক ধাপ এগিয়ে যাও তাহলে জেলার এসপি কে দিয়ে স্টেটমেন্ট করাতে পারো, তিনি কি বললেন, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, বা যদি সোজা কথা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যাংক ডাকাতি হয়েছে, লোকাল ওসি, ট্রাফিক পুলিশ অফিসার, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি একটা স্টেটমেন্ট দিলেন যে কিভাবে এটা হলো বা আমরা কি করছি এটা নিয়ে, সোজা কথা। তাহলে একটা ব্যাংক ডাকাতি হয়ে গেল, সেখানে 5 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, তাহলে লোকাল ওসি বা জেলার এসপি, হ্যাঁ, বা যেই হোক না কেন, তিনি কি স্টেটমেন্ট দেবেন? একটা রেলেভেন্ট কাউকে আমরা প্রথমে বেছে নেব। ব্যাংক ডাকাতি হয়েছে, রেলেভেন্ট পার্সনকে দিয়ে করতে হবে। এই রেলেভেন্সিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হয়েছে ব্যাংক ডাকাতি আর তুমি স্টেটমেন্ট নিচ্ছ দীপিকা পাড়ুকনের, এটা তো হয় না। তো সুতরাং এই রেলেভেন্ট পার্সন, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই রেলেভেন্সে আমরা স্টেটমেন্টটাও কিন্তু রেলেভেন্ট নেব। কিরকম রেলেভেন্ট একটা স্টেটমেন্ট নেব? যে তদন্ত চলছে, বাকি দুজনকে খুব টেস্ট করা হবে, বিশাল বড় স্টেটমেন্ট নেব, এসে একদম বক 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 করেই চলেছে যে হ্যাঁ আমরা ধরলাম, বাকিদের ধরছি, হ্যাঁ হ্যাঁ অনেক চাপ আসছে, না না সব টাকা উদ্ধার হয়ে যাবে, এত কথা আমরা বলতে যাব না। ছোট্ট স্টেটমেন্ট আমরা রেকর্ড করব যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে, না 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে আর বলার দরকার নেই, ইনভেস্টিগেশন চলছে, বাকি 2 জনকে খুবই দ্রুত গ্রেপ্তার করা হবে, ব্যাস এটুকুই স্টেটমেন্ট। এই যে স্টেটমেন্টটা দেয়া হলো, এই স্টেটমেন্টের ফলে কি হবে না, তোমার রিপোর্টটা একটা টোটাল কভারেজ পাবে, যে আমার পাঠক জানতে পারবে যে ও এই হয়েছে, আচ্ছা অমুকজন তাহলে এটা বলেছে, সরকারি একজন অফিসার, তিনি ওসি বা তিনি এসপি হোক বা যাই হোক না কেন, তিনি এটা বলেছেন, এই করা হচ্ছে না, তাহলে একটা টোটাল একটা সে রিপোর্টের একটা সে চিত্র পাবে, সোজা কথা। এই একটা জিনিস আমরা করব। এবং সর্বশেষে যদি আমাদের কাছে কিছু শব্দ বেঁচে থাকে, বাঁচিয়ে রাখতেই হবে, কিছু করার নেই, তখন আমরা একটা কনক্লুশন দেব, 1 লাইনের, যথেষ্ট। 1 লাইনের একটা কনক্লুশন দেবো, দিয়ে আমাদের রিপোর্ট শেষ করে দেবো। বোঝা গেল? তাহলে এতক্ষণ পর্যন্ত যা বললাম তা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলো। কনক্লুশনটা কিরকম হতে পারে? তুমি অডিবল নাও, আরেকবার বলো। স্যার বলছি কনক্লুশনটা কিরকম হতে পারে? কনক্লুশন দেখাচ্ছি। কনক্লুশনে এরকম বলতে হবে যে এইরকম ঘটনা যাতে বারবার না ঘটে সেজন্য আমাদেরকে সাবধান হতে হবে। গভর্নমেন্টের তরফ থেকে এই করতে হবে, হ্যাঁ, সোসাইটির তরফ থেকে আমাদের এই রকম কিছু একটা স্টেপ নিতে হবে, এরকম করতে হবে। ব্যাংক রেকার ডাকাতি হয়েছে ধরো, তাহলে কনক্লুশনে লিখবে যে আমাদের ব্যাংকগুলিকে আরো বেশি সুরক্ষিত করতে হবে। যদি রোড অ্যাক্সিডেন্ট হয় তাহলে বলতে হবে যে আমাদের রোড সেফটি সম্পর্কে আরো বেশি অ্যাওয়ারনেস ছড়িয়ে দিতে হবে লোকের মধ্যে। এত সেফ ড্রাইভের সেভ লাইফের গান বাজছে, তা সত্ত্বেও লোকের কানে ঢুকছে না, বাড়ি বাড়ি গিয়ে হোক, যেভাবে হোক লোকের মাথায় ঢুকিয়ে দিতে হবে যে আমাদের আরো সাবধানে গাড়ি চালাতে হবে। এই যে ডিভাস্টেটিং ফায়ার, সেক্ষেত্রে আমাদের বলতে হবে, কি বলা যেতে পারে, যে এই ধরনের ফ্যাক্টরিগুলোতে সেফটির আরো বেশি সেফটি প্রোটোকল রাখতে হবে। এই জিনিসগুলো আমাদের বলতে হবে। বুঝে গেল? কনক্লুশনটা তো অ্যাকচুয়ালি সিম্পল পাস্ট হচ্ছে না। কনক্লুশন যেটা আমি কি বললাম, যখন প্রেজেন্ট টেন্সে যেটা লিখতে হবে সেটা প্রেজেন্ট টেন্সে আমি বলে দেবো, এখনো তো তোমাদের সামনে লিখে দেখাইনি। ওকে ওকে সরি স্যার বলছিলাম যে স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যাংক রবারির ওইখানে অনেক সময় আই উইটনেস কেও মানে কোট করা যেতে পারে কি? হ্যাঁ হ্যাঁ, কেন মানে করা কোনো যাবে না? হ্যাঁ হ্যাঁ, মানে কাস্টমার বা উল্টো দিকের দোকানদার সেই নিশ্চয়ই দেখছে যে নিশ্চয়ই পালাচ্ছে। নিশ্চয়ই, হুম, হুম। তুমি রেলেভেন্ট একটা পার্সন তার নিতে হবে। আমি কি বললাম তোমাদের ওকে মজা ওকে, করে হ্যাঁ যে বুঝে গেছি। হচ্ছে ব্যাংক ডাকাতি, তুমি স্টেটমেন্ট আউট অফ নিচ্ছ দীপিকা কনটেক্সট হবে না পাড়ুকোনের, যাবে না। এটা হুম, তো হয় না।
ওকে ওকে। বলছিলাম কনক্লুশনটা কি ঠিক পাস্ট আছে? টেন্সে লিখতে হবে? না বাবু, কনক্লুশন লিখে দেখাচ্ছি, দেখতে পাবে। তাহলে এখনো পর্যন্ত যা আমি বললাম যে ফরম্যাট কি কি করতে হবে মোটামুটি, সেই নিয়ে কি কারোর কোনো প্রশ্ন আছে আর? স্যার আমি বলছি, না স্যার স্যার আমি বলছি আকিল, আমি বলছি যে আপনি বলে নিন, আপনি স্টেটমেন্টের বলে নিন। ক্ষেত্রে করা যেতে পারে কি করা যেতে পারে? যে রিলেভেন্ট পার্সন কোনো যদি নাম দিয়ে কোনো একটা ওসি হোক বা এসপি হোক সেক্ষেত্রে নাম উল্লেখ করা যেতে পারে নাকি শুধু এরকম? করতে পারো, ইমাজিনারি নাম দিয়ে দেবে একটা কিছু। সেটাই বুঝছে। আচ্ছা স্যার আমি বলছি, ধরুন কারো স্টেটমেন্ট কোট করলাম, তাহলে সেটা কোন কোন টেন্সে করব? দেখাচ্ছি, ওটা প্রেজেন্ট টেন্সে করতে হবে অবশ্যই, ওটা তো আর পাস্ট টেন্সে হবে না, ডিরেক্ট স্পিচ কখনো পাস্ট টেন্সে হয় না। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখাচ্ছি আমি তোমাদের লিখে। হ্যাঁ, দেখান তো। তাহলে দেখো, আমরা একটা রিপোর্ট তোমাদের সামনে লিখবো, তোমরাও আমার সাথে সাথে লিখবে, লিখতে নোট করতে থাকবে। এখনো পর্যন্ত যেগুলো বললাম সেগুলো আশা করি নোট করেছো। হ্যাঁ, বেশ। তাহলে দেখো, টাইটেল যে দেব, টাইটেল কেমন ভাবে দেব? দেখো, এইখানে লিখেছি ডিভাস্টেটিং ফায়ার অ্যাট ক্র্যাকার ফ্যাক্টরি ক্লেমস 5 লাইভস। এই দিয়ে তুমি একখানা টাইটেল দিলে। টাইটেল অনেক রকম তুমি দিতে পারো, কোনো ব্যাপার নয়, আমি একটা নমুনা দেখালাম। দেখো এখানে বলছি ক্লেমস 5 লাইভস, এটার বাংলা করলে কি হবে? ভয়ানক আগুন, আতশবাজি কারখানায় ভয়ানক আগুন 5টি প্রাণ কেড়ে নিল। তাহলে অনেক সময় আগে লেখা হতো, এখন আর তেমন লেখা হয় না। অনেক সময় দেখবে ডিভাস্টেটিং ফায়ার অ্যাট ক্র্যাকার ফ্যাক্টরি, 5 ডেড, নিহত 5 বলে এরকম লেখা থাকতো কিনা তোমরা তখন? জানি না তোমাদের মনে আছে কিনা। বা ধরো এই বিভিন্ন জায়গায় যে যে প্লেন ভেঙে পড়লো, এখানে বলছে ভয়াবহ প্লেন দুর্ঘটনা, নিহত 200-র বেশি, এইরকম ভাবে। এই যে নিহত 200-র বেশি বা কতজন নিহত হয়েছে, এই জিনিসটা হেডলাইনে না দেওয়াই ভালো। কারণ কি, এটা একটা নেগেটিভ একটা এফেক্ট ফেলে পাঠকের মনে, যে 200 জন মারা গেল, সামান্য এই দুর্ঘটনায় 5 জন মারা গেল। এই যে নেগেটিভ এফেক্ট, এই নেগেটিভ এফেক্ট থেকে পাঠককে বাঁচাবার জন্য একটা অলংকার সাহিত্যে ব্যবহার হয়, সেটাকে ইউফেমিজম বলে। জেনে তেমন কিছু লাভ হবে না, আরে কিন্তু জেনে রাখা ভালো যে জিনিসটা ঠিক কি। ইউফেমিজম কিছুই না, কঠিন কথাকে নরম করে বলার ধরনকেই বলা হয় ইউফেমিজম। তাহলে আমি এখানে বলতেই পারতাম 5 ডেড, বলাই যেত। তাহলে এখানে এই ডেড একটা নেগেটিভ কথা আছে, সেটা কি অন্যভাবে বলা, যে 5টি প্রাণ কেড়ে নিল। তফাৎ একই, মানে 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 একই, কিন্তু এইটুকুই তফাৎ আছে এর মধ্যে। যেমন দেখবে আমরা আগে এই জিনিসটা ব্যবহার হতো খুব বেশি, সেটা হচ্ছে খবর কাগজে ধর্ষিত কথাটা লেখা হতো, এখন কিন্তু আর লেখা হয় না। খেয়াল করে দেখবে, এখন দেখবে নির্যাতিত কথাটা বলা হয়, নির্যাতিত, নির্যাতিতা, এই কথা ব্যবহার করা হয়। এটার কিছুই না, ইউফেমিজম। জিনিসটা একই, মানে এটাই বোঝাচ্ছে। তাহলে নিহত, আহত এই কথাগুলো না বলে কেড়ে নিল প্রাণ, ঝরে গেল প্রাণ অকালে, এইভাবে যে বলা, এইটাকে বলা হয় ইউফেমিজম, আর কিছুই না। কঠিন কথাকে নরম করে বলার যে টেকনিক, দ্যাট ইজ ইউফেমিজম। বোঝা গেল? আমরা চেষ্টা করব যে হেডিংয়ে এইরকম ভাবে কতজন মারা গিয়েছে, হ্যাঁ, এইরকম মারা গিয়েছে কথাটা অ্যাভয়েড করতে, ডেড, ডেথ,
এই ধরনের কথা আমরা অ্যাভয়েড করব। বুঝে গেল? তাহলে এইরকম ভাবে আমাদের একটা টাইটেল দিতে হবে। বেশ, এরপর এর তলায় আমরা লিখব হচ্ছে বাই আ স্টাফ রিপোর্টার, এর তলায়। তাহলে এটা মুছে দিই বাবা, নাহলে তোমাদের আবার মাথা গুলিয়ে যাবে। স্যার এটা কি বাই স্টাফ রিপোর্টার, এটা একদম মাঝখানে থাকে না বাঁ দিকে থাকে? যেখানে লিখেছি ওইখানেই থাকে। এইবার দেখো, তাহলে এক্স ওয়াই জেড কোন একটা জায়গার নাম দিতে হয়, এখানে একটা প্লেস, কোন জায়গা থেকে তুমি রিপোর্টিংটা করছো সেই প্লেসের নাম দিতে হয়। এক্স ওয়াই জেড একটা প্লেসের নাম দিলে, কমা দিলে, যে দিন তুমি রিপোর্টটা লিখছো সেই দিনের তোমাকে দিতে হবে। তাহলে দেখা গেল তুমি, তোমাদের পরীক্ষা হয়তো হচ্ছে, ধরে নাও 30th নভেম্বর পরীক্ষা হচ্ছে, তাহলে 30th নভেম্বর বলে তুমি ডেট দিলে, দিয়ে সেমিকোলন দিলে, দিয়ে তোমার রিপোর্ট এবার তুমি শুরু করলে। তাহলে আমি যা যা লিখছি খাতায় সেগুলো নোট করো। দেখো, একটা নমুনা আমি তোমাদের দেখাচ্ছি, হাজার একভাবে রিপোর্ট লেখা আছে, নমুনা দেখাচ্ছি। সুতরাং অন্যভাবে লিখলে হবে না স্যার, অমুক হবে না স্যার, এই সমস্ত প্রশ্ন করবে না, সব রকম লিখলেই হবে, তুমি ঠিক লিখলেই হবে। আমি একটা নমুনা দেখাচ্ছি। ইয়েস্টারডে এই হচ্ছে আমাদের প্রথম অংশ, যে অংশটা দিয়ে আমাদেরকে পাঠকের মনোযোগ ক্যাপচার করে নিতে হবে। কি বলছি দেখো, yesterday a devastating fire broke out at a godown of a local cracker factory at ABC town at around 12 o'clock noon. This is the second time a fire incident took place in the town in this month. তাহলে দেখো, প্রথম আমি পুরোটা কি টেন্সে লিখছি না লিখছি একদম শেষে করে দেখাবো, এখন দেখতে থাকো শুধু। এখন এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার কথা আমি কোথাও বলিনি এর আগে। এই সেন্টেন্সটা আর কিছুই না, একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, একটা মন গড়া স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, যেটা তোমাকে রিপোর্টে যদি তুমি ঢোকাও তাহলে ভালো লাগবে। কিরকম বলছে, এই নিয়ে এটা এই মাসে এইটা এই দ্বিতীয় ঘটনা যে শহরে কোথাও একটা আগুন লাগলো। তাহলে আমরা প্রথম সেন্টেন্সে বলছি যে গতকাল অমুক শহরের
অমুক ফ্যাক্টরির গোডাউনে একটা ভয়াবহ আগুন লেগে যায় বেলা 12টা নাগাদ। এই মাসে এই নিয়ে এটা দ্বিতীয় ঘটনা যে শহরের কোথাও আগুন লাগলো। এইটা আমি পাঠককে জানিয়ে কি পেলাম, যে এই মাসে এই নিয়ে দ্বিতীয়বার আগুন লাগলো। মানে আমি পাঠকের অ্যাটেনশনটা ড্র করবার চেষ্টা করছি যে আগুন লাগার ঘটনা হয়তো একটু বেশিই ঘটছে, বা এই শহরে একই শহরে একই মাসে দুইবার আগুন লাগলো, এটা চিন্তার বিষয়। সেই জন্যই এটা খবর হচ্ছে, না হলে খবর হতো না। এই যে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, একটা ডেটা আমি পাঠকের সামনে তুলে ধরলাম, এতে আমার জার্নালিস্টিক রাইটিংয়ের যে সেন্সটা সেটা আরো জোরালো হলো, আর কিছুই না। তো এই যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস আমি এটা করলাম, এতে আমার রিপোর্টটা আরো জোরালো হলো যে এটা খবর হওয়ার মতো। তার কারণ হচ্ছে এই নিয়ে এই মাসে দুবার আগুন লেগে গেল এই শহরের মধ্যে। অতএব এটা নিউজ পেপারে আসার মতো একটা খবর, আর কিছুই না। এই সেন্টেন্সটা কারো যদি পছন্দ না হয় লিখবে না, কোনো ব্যাপার নয়, কিন্তু আমার মনে হয় একটা হালকা স্ট্যাটিস্টিক্যাল অ্যাঙ্গেল যদি থাকে তাহলে তার জার্নালিস্টিক রাইটিংয়ের সেন্সটা আরও ভালোভাবে সেখানে ফুটে ওঠে। সেই কারণে এটা দেওয়া। এই গেল আমাদের প্রথম প্যারা। রিপোর্টে আমরা ম্যাক্সিমাম 3টে প্যারা করতে পারি, কিন্তু 3টের বেশি খবরদার করব না। কেউ একটা প্যারাতেও লিখতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি বলবো অন্তত 2টো প্যারা করো। প্রথম প্যারাটা এখানে আমরা শেষ করে দেবো, যে দেখো আমরা এখানে বলে দিয়েছি হোয়াট হ্যাপেন্ড, হোয়ার ইট হ্যাপেন্ড, কোথায় ঘটেছে এবং কখন ঘটেছে। ইয়েস্টারডে ঘটেছে, 12 o'clock নুন 12টা বেলা 12টা নাগাদ ঘটেছে, কোথায় ঘটেছে, কি ঘটেছে বলে দিয়েছি। এইবার আমরা আসবো হচ্ছে হাউ, কিভাবে আমরা কিভাবে আগুনটা লাগলো। তাহলে দেখা যাক। নেক্সট লিখি।
পুরোটা লেখা হলে বলবে, তারপর আমি কেন কোনটা লিখেছি কিভাবে লিখেছি ইয়ে করে দেবো, এক্সপ্লেন করে দেবো। কোনো জায়গা হাতের লেখা বুঝতে হলে ওটা রাখো, আমি পুরোটা রিডিং পড়ে দেবো, তখন ঠিক করে নেবে। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। বলছি আপনার এই লেখাটা তো পরিষ্কার আসছে না, উপরে কিছু স্লাইডটা ঢেকে যাচ্ছে, কি আপনার বুঝতে পারছি। লেখা পরিষ্কার আসছে না কোন জায়গায়? লেখা পরিষ্কার আসছে উপরে একদম, যেটা শুরু করেছেন বিগিনিং, ওখানে একটা স্ক্রিন চলে আসছে, ওই জায়গা থেকে হচ্ছে না তো, এটা বুঝতে পারছি। এই স্ক্রিনশটটা একদম উপরে লেআউটে ওখানে, হ্যাঁ এখান না স্যার, লেখা তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, লেখা হয়নি এতক্ষণেও সবার? স্যার হয়ে গেছে অনেকক্ষণ আগে। হ্যাঁ স্যার হয়ে গেছে হয়ে গেছে, ব্যাস এই তো হয়ে গেছে। দেখো প্রথম থেকে আমি একবার পড়ে দিই, কারো যদি কিছু ছুটে যায় তাহলে সেটা লিখে নেবে। সেটা হচ্ছে, দেখো প্রথম থেকে শুরু করছি। কোথায় গেল? হ্যাঁ, devastating fire at cracker factory claims 5 lives by a staff reporter XYZ 30th November। সাল দেবে না, সাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। Yesterday, a devastating fire broke out at a godown of a local cracker factory at ABC town at around 12 o'clock noon. This is the second time a fire incident took place in the town in this month. Next paragraph. The fire started through an electric short circuit and it quickly reached the inflammable substances that were stored for manufacturing crackers. কারোর একটা মাইক অন আছে, অফ করো।
The fire started through an electric short circuit and it quickly reached the inflammable substances that were stored for manufacturing crackers. Immediately, the fire turned into a dangerous explosion. ভয়ানক একটা বিস্ফোরণে পরিণত হয়। ভিডিওটা একটু অফ করুন। আগুনটা একটা ভয়ানক বিস্ফোরণে পরিণত হয়, যেমনটা আর কি যে আগুনটা একটা ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে শুরু হয় এবং সেটা ইনফ্লেমেবল দাহ্য পদার্থের কাছে পৌঁছে যায়, যেগুলো স্টোর করা ছিল ক্র্যাকার তৈরি করবার জন্য। ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ আগুনটা একটা ভয়ানক বিস্ফোরণের আকার ধারণ করে। দ্য ফায়ার টার্নড ইনটু আ ডেঞ্জারাস এক্সপ্লোশন অ্যান্ড ইট ব্লু অফ দ্য রুফ। ব্লু কিছুই না, ব্লো সেটে ব্লো এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্লো, ব্লু, ব্লু, ব্লু অফ দ্য রুফ, অর্থাৎ ছাদ উড়ে গেল ভয়ানক বিস্ফোরণে। দ্য ওয়ালস কোল্যাপসড, ছাদ উড়ে যাওয়ার ফলে দেওয়াল ভেঙে পড়লো। দ্য ওয়ালস কোল্যাপসড অ্যান্ড দ্য ওয়েন্ট আন্ডার ইট। একদম সহজ ইংরেজিতে লিখেছি, ওয়েন্ট আন্ডার ইট। তারপরে কি হয়েছে, যেই এরকম একটা ঘটনা ঘটবে তখন লোকাল লোকজন দেখবে এই বিস্ফোরণ হলো, চাপা পড়েছে, সঙ্গে সঙ্গে তারা খবর দিল। দ্য লোকাল পিপল কল্ড দ্য ফায়ার ফাইটিং টিম, তাদেরকে ডাকে, অ্যান্ড দে অ্যারাইভড ইন নো টাইম। ইন নো টাইম মানে হচ্ছে খুব কম সময়ের মধ্যেই তারা পৌঁছে যায়। এটা একটা ইডিয়াম, খুবই সহজ একটা ইডিয়াম, ইন নো টাইম। দে অ্যারাইভড কুইকলি বলতেই পারতাম আমরা যে খুব তাড়াতাড়ি তারা চলে আসে। দে অ্যারাইভড ইন নো টাইম শুনতে আরো বেটার লাগে, সেজন্য দিয়েছি এটা শিখে। After 2 hours of continuous battle with the fire, দেয়ার দরকার আছে, বা তোমার যদি মনে হয় যে বাদ দেবে দিতে পারো, উইথ দ্য ফায়ার বাদ দিতেই পারো। আফটার 2 hours of continuous battle, তাহলে আগুনের সাথে ক্রমাগত 2 ঘন্টা ধরে যুদ্ধ করার পরে the situation came under control। একদম সহজ ভাষায় লিখেছি, আরো শক্ত অনেক ইংরেজি দেওয়া যায় কিন্তু প্রয়োজন নেই। the situation came under control বলে দিচ্ছি, লিখতে পারো the fire লিখতে পারো, এরকম বলতে পারো, ফায়ার সাবসাইডেড বলা যায়। তারপরে হচ্ছে এইটুকুই, এটাই বলা যায়, অন্য আর কিছু দরকার নেই। দ্য নোডাল অফিসার অফ দ্য ফায়ার ফাইটার্স টিম বা ফায়ার ফাইটার্স, নোডাল যিনি অফিসার, ওদের যে মূল যিনি অফিসার ছিলেন, নোডাল অফিসার অফ দ্য ফায়ার ফাইটার্স স্টেটেড বিফোর মিডিয়া, মিডিয়ার সামনে উদ্ধৃতি দেন, বক্তব্য রাখেন। এই দেখো এখান থেকে শুরু হচ্ছে ডাবল কোটেশন মার্কস। ছোট্ট কি বলেছি, রেস্কিউ ওয়ার্ক ইজ গোয়িং অন, আমরা এখনো রেস্কিউ ওয়ার্ক চালিয়ে যাচ্ছি। সিচুয়েশন ইজ স্টেবল নাও, এখন সিচুয়েশন স্টেবল আছে। তারপরে কি বলছি, দ্য রেস্কিউড পারসনস ওয়্যার সেন্ট টু দ্য নিয়ারেস্ট হসপিটাল উইথ দ্য হেল্প অফ দ্য লোকাল পিপল। স্থানীয় মানুষের সাহায্য নিয়ে যারা রেস্কিউড হয়েছে তাদেরকে কাছের হসপিটালে পাঠানো হয়। 5 of them were reported dead, রিপোর্টেড এর জায়গায় তুমি ডিক্লেয়ার্ড করতে পারো। of them were reported dead due to severe burn injuries, দিতেই পারো, কোনো অসুবিধা নেই। যে তীব্র বার্ন ইনজুরিজ এর জন্য 5 জন মারা যায়। এই ডিক্লেয়ার ডেড এর একটা সুন্দর আবার ইংরেজি আছে, succumbed। succumbed to স্যার death। শুনতে পাচ্ছি না। তুমি একাই পাচ্ছ না, না কেউ শুনতে পাচ্ছে না? না স্যার আপনার সাউন্ড গ্লিচ হচ্ছে স্যার, মাঝে মধ্যেই সাউন্ড গ্লিচ হচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আচ্ছা। হ্যাঁ স্যার, আপনার মানে ভয়েসটা মাঝে মধ্যেই সাউন্ড গ্লিচ হ্যাঁ হচ্ছে। স্যার, কারণ আমার তো এখানে ওয়াইফাই চলছে, তবুও শোনা যাচ্ছে না মাঝে মাঝে আপনার কথা। আচ্ছা দাঁড়া, আমি নেটওয়ার্ক একটু ইয়ে করে নিচ্ছি, দেখছি।
দেখো হয়তো এখন শোনা যাবে ঠিক। succumb to death, better ইংরেজি, due to severe burn injuries. The factory স্যার বলছি সাকাম টু administration হুম স্যার বলছিলাম যে সাকাম টু ইনজুরি আর সাকাম টু ডেথ কি একই মিনিং ক্যারি করে? একই একই একই। ওকে ওকে ঠিক আছে। Factory administration should take strict measures of safety to avoid such mishaps. Mishap মানে গন্ডগোল in future. The unfortunate incident has now caused great damage to the neighborhood and created a sense of trauma, আতঙ্ক সৃষ্টি করেছে among local people. তাহলে আমরা কি কি কভার করলাম দেখো। এইবার দেখো আমরা কি টেন্স ব্যবহার করেছি। past tense, সবই দেখো past tense, স্যার সাউন্ড আসেন। সবই দেখো past tense। আমি কিছু বলিনি, জাস্ট তোমরা নোট করতে থাকো যে সবই আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, জাস্ট এইটা লক্ষ্য করো। তাহলে দেখো পুরোটাই আমরা লিখলাম পাস্ট টেন্সে। ডিরেক্ট স্পিচ, rest of it ক্লিয়ার হলো? হুম। ওকে।
স্যার ওই এবিসি টাউনের পর টিটা ক্যাপিটালে লিখতে হবে? না আপনি ওখানে লিখলেন না এবিসি টাউন, টিটা ক্যাপিটালে না লিখেছেন। স্যার বলছি স্যার এই এখানে যে রেস্কিউটা করা হলো, এখানে যেমন লেখা আছে, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 বলো। বলছি স্যার এখানে যেটা লেখা আছে যে রেস্কিউ করেছে, লাইনটা দেখছি একবার, সেন্ট টু দ্য হসপিটাল, নিয়ারেস্ট হসপিটাল উইথ দ্য হেল্প অফ লোকাল পিপুল। মানে এখানে যেরকম দুর্ঘটনার বিষয়গুলোতে যে আমরা অ্যাম্বুলেন্সের উল্লেখ করি, মানে এইখানে যেরকম অ্যাম্বুলেন্সের উল্লেখটা নেই, তো আমরা যদি এখানে বাই দ্য করতেই পারে, অ্যাম্বুলেন্স করাই যায় থ্রু অ্যাম্বুলেন্স করতেই পারি আমরা, উইথ দ্য হেল্প অফ লোকাল পিপল না করে দ্য রেস্কিউড পারসনস ওয়ার সেন্ট টু দ্য নিয়ারেস্ট হসপিটাল উইথ থ্রু দ্য অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স করবো বা বাই দ্য অ্যাম্বুলেন্স করবো স্যার? বাই অ্যাম্বুলেন্স করে দিই, ওকে, হ্যাঁ বেটার হবে আরো। উইথ দ্য হেল্প অফ অ্যাম্বুলেন্স। হ্যাঁ বাই অ্যাম্বুলেন্স With উইথ দ্য the- হেল্প অফ অ্যাম্বুলেন্স একই ওকে ওকে স্যার। আচ্ছা 12 করা যাবে। o'clock নুন, নুনের এনটা ক্যাপিটালে লিখতে হবে? না বাবু, এন ওটা ছোট হাতেরই হবে? হ্যাঁ ছোট হাতেরই হবে। স্যার একটা প্রশ্ন প্রেজেন্ট টেন্সে হবে সবসময়। একজন বলো। স্যার যে 3টে প্যারা আছে, তো ওই 3টে প্যারা কি স্যার একদম প্রথম থেকেই শুরু হবে নাকি কিছুটা ছেড়ে করব স্যার? প্যারা যেভাবে হয় একটুখানি ছাড়তে হবে, নর্মাল প্যারা যেভাবে হয় সেই রকম ভাবে। স্যার টাইটেল তাহলে প্রেজেন্ট টেন্সে করব তো সবসময়? হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। বলো। এক্স ওয়াই জেড লিখেছি, তারপরে যে 30th নভেম্বরটা লিখেছেন, ধরে নিচ্ছি যে আমাদের পিএসসি ক্লার্কশিপ মেন এক্সামটা হচ্ছে, ধরে নিলাম যে 20 ডিসেম্বর অনুষ্ঠিত হলো, তাহলে 20 ডিসেম্বর আমরা যখন পরীক্ষাটা দেব তখন এই ডেটটা কিভাবে মেনটেন করব? সেটা কি আগের দিন, মানে দ্যাট ইজ 19th ডিসেম্বর এইভাবে লিখবো স্যার? 20 ডিসেম্বরই দাও, অসুবিধা কি আছে? গতকাল ঘটে গিয়েছে তো ঘটনাটা, তুমি 20th ডিসেম্বরই দাও, অসুবিধার কি আছে? ঘটনা গতকাল ঘটেছে। আচ্ছা, ওটা 20th ডিসেম্বর দেবো আর ওটা ইয়েস্টারডে বলে চালিয়ে দেবো যে ইয়েস্টারডে একদম। ঘটনাটা ঘটেছে, একদম মানে একদম। পাবলিকেশন ডেট 20th ডিসেম্বর আর ইনসিডেন্ট টুক প্লেস অন 19th ডিসেম্বর। ইয়েস। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন, যদিও আপনি অলরেডি মেনশন করে দিয়েছেন দেখতে পাচ্ছি, ইয়েটা হেডলাইনটা স্যার পুরোটা ক্যাপিটাল লেটারেই লিখবো তো? হেডলাইন পুরোটা ক্যাপিটালে আমি লিখতে বলেছি, তার একটা কারণ আছে। যদি হেডলাইন পুরো কেউ ক্যাপিটালে না লেখে তাহলে তাকে এই আর্টিকেল, প্রিপোজিশন, অনেক এরম ভাবে লেখে। যে প্রথম অক্ষরটা ক্যাপিটাল দেয়, অনেক সময় দিতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাহলে এই অ্যাট, মানে প্রিপোজিশন এবং আর্টিকেল অন্য কালিতে লিখি, বোঝা যাবে। আর্টিকেল এবং প্রিপোজিশন এইগুলো সব সময় ছোট হাতের হবে, এরকম লেখা যাবে না। দা লিখলে এরকম লিখতে হবে, এরকম দা লেখা যাবে না যদি শুরুতে না থাকে। এই জন্য পুরোটা ক্যাপসে লেখা ভালো, এই সমস্ত ভুল হওয়ার সম্ভাবনা কম। পুরো ক্যাপসে লিখে দেয় ভাই, সুবিধা। এই ধরনের এই সব জিনিস মাথায় খেয়াল রাখতে হবে না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ইয়েস্টারডে পর জিজ্ঞাসা করার আছে। বলো। আচ্ছা বলছি, একটা প্যারাগ্রাফ চেঞ্জ করার পর যখন সেকেন্ড প্যারাগ্রাফ শুরু করছি তখন তার ফার্স্ট ওয়ার্ডটাকে একটু বাঁ দিকে স্পেস ছেড়ে লিখবো না না, অসুবিধা দরকার নেই। নাকি তার একই অ্যালাইনমেন্ট লিখবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার।
স্যার ইয়েস্টারডে পর কি কমা দেবো একটা? দিও ভালো, আমি দিই, তোমার ভাল লাগলে দেবে, না হলে দেবে না, এমন কিছু বড় ব্যাপার ঠিক না। আছে, না না দেয় অনেকেই দেয়, তাই আমাকে দিতে না দিয়ে তো ভালো। হুম। স্যার এই সেকেন্ড লাইনের টেন্সের ব্যাপারটা একটু বলবেন? দিস ইজ দ্য সেকেন্ড ইনসিডেন্ট, স্যার ওটাও তো সিম্পল প্রেজেন্টে লিখেছেন। না, এটা তো আমি একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা কোড করছি, এটা তো ঘটনার মধ্যেকার কিছু নয়, তাই না? এই নিয়ে 2 নম্বর বার মাসের মধ্যে 2 নম্বর বার আগুন লাগছে, এটা এই ঘটনা যেটা সেটার মধ্যেকার তো কিছু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি কি বললাম, এটা একটা আমি স্ট্যাট দেখাচ্ছি। মানে এটা দিলে সবসময় প্রেজেন্ট টেন্সেই দেবো? এটা প্রেজেন্ট টেন্সে দেবো, কারণ এটা তো ঘটনার সাথে রিলেটেড না। বোঝা গেল? তো কিছু কি লাভ হলো নিউজ পেপার রিপোর্টে? কিছু জিনিস কি শেখা গেল? জার্নালিস্টিক স্টাইল অফ রাইটিং, অনেক কিছু খুব শেখা কনসাইজ গেল আপনি স্যার, খুব ভালো বোঝালেন, লাগলো। খুব ভালো লাগলো। খুব সুন্দর লাগলো, ঠিক থ্যাংক আছে। ইউ। এই যে ওয়েলকাম, বডিটা আমি একটু হ্যাঁ বড় স্যার লিখেছি, বলছিলাম, বলো। হ্যাঁ স্যার বলছিলাম যে বড় লিখলেও আপনি প্যারাগ্রাফ যে চেঞ্জ করা হলো, তো ওইটা কি কোশ্চেনে মানে যেরকম আপনি দেখালেন আর কি, মানে 2 বা 3টে জিনিস জানতে চেয়েছিল সেই বেসিসেই প্যারাগ্রাফ গুলো ব্রেক করব? না, সেই বেসিসে আমি করিনি। আমি দেখো এরকম স্পষ্ট এখানে দেখিয়ে দিয়েছি যে একটা ইন্ট্রোডাকশন, একটা 2-3 লাইনের প্রথমে ব্রিফ একটা, যে ঠিক কী ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটলো সেইটা একটা, কিভাবে ঘটলো, হাউ একটা দিয়েছি, আর কনক্লুশন একটা দিয়েছি। ওইভাবে ওখানে যা বলা আছে ওই রকমভাবে 3 টাইম ভাগ করিনি, এটা কনক্লুশন হিসেবে দিয়েছি। আচ্ছা স্যার, তাহলে মানে এক্সামে কি এইভাবেই করব, নাকি যদি পরীক্ষাতে যেরকম 3টে মানে যদি পয়েন্ট ওয়াইজ দেওয়া থাকে তাহলে সেই পয়েন্ট ওয়াইজ ব্রেক করে প্যারাগ্রাফ ব্রেক করব? না না, ওভাবে ব্রেক করো না প্যারাগ্রাফ, ওটা দেখতে বাজে লাগে। এরকম ইন্ট্রোডাকশন, মাঝখানে বডি একটা দিয়ে একটা কনক্লুশন শেষে 1 লাইন কি 2 লাইনের দেবে, এটাই ভালো হবে। থ্যাংক ইউ স্যার। স্যার হুম। স্যার বলছি যে ডেটটা আপনি 30th নভেম্বর করেছেন, তো ও মানে ইনস্টেড অফ 30th নভেম্বর আমি কি নভেম্বর 30 লিখতে পারি? মানে আমরা কি মুখর্জিতে পড়েছি না, হ্যাঁ হ্যাঁ, ওসব কিছু সেই ব্যাপার জন্য নেই, বলছিলাম। হ্যাঁ লিখতে পারো। ওকে ওকে, আর সেখানে নভেম্বরটা কি ক্যাপসে লিখবো? না, ক্যাপসে নয়, এটা ক্যাপসে লেখা নেই, এরকম ওকে লিখবে ওকে ব্যাস। আচ্ছা, জাস্ট নভেম্বর 30। হুম। থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের ক্লাস এখনো এই অবধি। নিউজ পেপার রিপোর্টিং আশা করি তোমাদেরকে আমি কিছু ধারণা দিতে পেরেছি। নেক্সট ডে আমরা এডিটোরিয়াল রিপোর্টিং কিভাবে হয় সেইটা আমরা শিখব। ক্লিয়ার? আর একটা জিনিস আমি বলে দিই, সেইটা হচ্ছে ওই আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশন এমার্জেন্সি প্রফেশন, ঠিক আছে? তো সুতরাং ওই আগে থেকে আমাকে ডেট বলে দেন ইত্যাদি, এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাদের মোটামুটি চেষ্টা করছি আগে থেকে ডেট বলে দেওয়ার, এবং তোমাদের কথা মতো অনেক রাত্রেই ক্লাস নেওয়া হচ্ছে। সুতরাং ওই ইংরেজি ক্লাসে এইটা অন্তত দাবি করো না যে আমাকে ওই সপ্তাহে 2টি একদম ডেট বাঁধা ধরা বলে দিতে হবে, তবে ওটা আমার পক্ষে সম্ভব হবে না। আমি আগে থেকে ডেট জানিয়ে দেবো, অফকোর্স আমি চেষ্টা করব তোমরা যাতে অ্যাটেন্ড করতে পারো। আর তোমাদের তো ক্লাস রেকর্ডিংও দেওয়া হচ্ছে, সবই তো। এতটা ফ্লেক্সিবল আমি হতে পারবো না, এটা আমার অক্ষমতা, আমি তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি। তো ওই নিয়ে লাফালাফি করো না, তোমাদের যা দরকার লাগবে আমি অবশ্যই তোমাদেরকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করব, কিন্তু ওই সপ্তাহে 2টো দিন বেঁধে দেওয়ার মতো আমার পক্ষে এই মুহূর্তে এই প্রফেশনে সম্ভব নয়। হ্যাঁ, বাট আই উইল ট্রাই মাই বেস্ট তোমাদেরকে আগে থেকে ক্লাস টাইমিং জানিয়ে দেওয়ার ইত্যাদি চেষ্টা করব যাতে ক্লাস নষ্ট না হয়। ওকে, তো নেক্সট ডে আমরা 27th মিট করছি, ইউজুয়াল টাইম। এডিটোরিয়াল রিপোর্ট আমরা হোমওয়ার্ক দেবেন তো আপনি আজকে? কি? হ্যাঁ স্যার, হোমওয়ার্ক দেবেন তো? তোমাদেরকে মক টেস্ট নেওয়া হবে আগে। আমি তোমাদেরকে কয়েকটা টপিক দিচ্ছি, প্র্যাকটিস করো। মক টেস্ট তোমাদের নেওয়া হবে, ফুল ফ্লেজের যে মক টেস্ট নেওয়া হবে, দেখে অবশ্যই দেবো খাতা।
আচ্ছা, আর একটা কথা বলো। বলছিলাম যে বাংলার স্যারের সঙ্গে আমরা কথা হলো, একটু কথা বললাম। তো উনি জানাতে পারলেন, মানে আমি তখন কথা বলেছিলাম, বারবার এরা ডিমান্ড করছে যে আমাদের দুটো ক্লাস ফিক্সড লাগবে। তো আমি স্যারের সঙ্গে রিকোয়েস্ট করেছিলাম, প্রথম থেকে রিকোয়েস্ট করছিলাম যে স্যার দুটো দিন আমাদেরকে দিন। তো স্যার বললেন যে আমি তো খুব ব্যস্ততার মধ্যে থাকি, আমার পক্ষে একদিনই সম্ভব। তো সেটা আমি গ্রুপে জানিয়েছিলাম, তো অনেকজন এটা নিয়ে আর কি একটু বিতর্ক হয়েছিল। আমি ক্লিয়ারলি বলে দিই, স্যারের সাথে কথা হলো, স্যার দুদিন অত বিতর্ক টিতর্ক করো না, ক্লাস করো। তোমাদের বাংলাতেও যদি কিছু হেল্প লাগে আই উইল ট্রাই মাই বেস্ট। বিতর্ক করে লাভ নেই, মন দিয়ে পড়াশোনাটা করো। যে কজন ব্যাচে আছো আই উইল ট্রাই। আমি চাইবো যাতে তোমরা ক্লার্কশিপ মেন্স পাস করে চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াও, এবং আমি চাইবো যে যাতে তোমরা আরও বেটার চাকরির দিকে আরও বেশি অ্যাসপিরেশন নিয়ে মিসেলেনিয়াস ডাব্লিউবিসিএস ইত্যাদির দিকে তোমরা ঝোঁকো। ছোটোখাটো এই সমস্ত বিতর্ক নিয়ে মাথা ঘামিয়ে নিজের প্রিপারেশন, নিজের ফোকাস নষ্ট করো না। এটা আমার সবাইকে বলার এটুকুই। আর ব্যাস, দ্যাটস ইট। হ্যাঁ, কিসব ঝামেলা টামেলা করছো ওই সমস্ত করো না ভাই। তোমাদের বাংলাতে কোনো হেল্প লাগলে আমি নিশ্চয়ই চেষ্টা করব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কালকে ইউজুয়াল টাইমে